আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার, ইংলিশ মজার জিকে মেন্টর, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের ক্লাসে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা চাকরি প্রত্যাশী যারা আছেন আপনারা তাদের জন্য আরও একটা ফ্রি কোর্স শুরু করেছি, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের 24টা করে ক্লাস নিব, অর্থাৎ বাংলার 24টা, ইংরেজির 24টা, জিকের 24টা এবং ম্যাথের 24টা। এই 24টা করে মোট 96টি ক্লাস আপনার সামনে হাজির করব এবং এখানে এনটিআরসিএ থেকে শুরু করে 10 থেকে শুরু করে 20তম গ্রেড যে পরীক্ষাগুলো আছে চাকরির, এই প্রত্যেকটা চাকরির একেবারে স্ট্রং একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। সেটাই আমাদের প্রত্যাশা এবং চাকরি এই কোর্স শেষে আপনারা যেন এনটিআরসিএ থেকে শুরু করে প্রত্যেকটা চাকরিতে প্রিলি কোয়ালিফাই করার উপযুক্ত ভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারেন, সেটাই আমাদের মানে চেষ্টা থাকবে, সেটাই আমাদের প্রচেষ্টা এবং লক্ষ্য। তো আজকে সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। বলেছি সাথে আমি শাহিন স্যার আছি। যারা অলরেডি আমাদের আগের কোর্সটা করেছেন 4000 প্রশ্ন সমাধানের জার্নি, সেখানে আপনারা আমাকে দেখেছেন। তো যাই হোক, শুরু করব আজকের ক্লাস। আজকের ক্লাস শুরু করার আগে প্রথমে আপনাকে যে বিষয়টা সম্পর্কে একটু বলতে চাই, সেটা হচ্ছে এখানে আপনি একটা বই দেখতে পাচ্ছেন। এই বইয়ের নাম হচ্ছে অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক। এখানে বিসিএস, এনটিআরসিএ 10 থেকে 20তম গ্রেড এই প্রত্যেকটা চাকরির প্রিলি পরীক্ষার জন্য এই বইটা তৈরি হয়েছে। বইটা তৈরি করেছি আমরা অক্লান্ত পরিশ্রম করে। এই বইয়ে কি আছে সেটি একটু বলি। এই বইয়ে প্রথমত 4000 প্রশ্ন আছে, যে 4000 প্রশ্ন আমরা আগের কোর্সে সমাধান করিয়েছি। বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের 1000 করে মোট 4000 প্রশ্ন আছে এবং এই 4000 প্রশ্নের সাথে প্রত্যেকটা সাবজেক্টের শুরুতেই একটা ব্রিফ আলোচনা আছে। এই বইটি হচ্ছে এটি। আপনাদের অনেকের মনে হতে পারে যে স্যার আপনার বই তো নাই, বই তো শুধু ছবি ছবি দেখাচ্ছেন। না, এই যে বই আমার হাতে লাইভ, একেবারে হার্ড কপি। সো এই বইটি, এই চমৎকার বইটি আপনাকে কেন নিতে হবে সেটা একটু বলি। অনেকেই বলতে পারেন যে স্যার বইটি আসলে আমার প্রয়োজন নাই, আমার কাছে অনেক ভালো ভালো আরও অনেক বই আছে। এটা খুবই ভালো, আপনার পড়ার টেবিলে অনেকগুলো বই আছে, বই থাকতে হবে। আপনি একজন চাকরির মানে ক্যান্ডিডেট, সো আপনার কাছে ভালো ভালো অনেকগুলো বই থাকতে হবে। তার মধ্যে যে বইটা না থাকলে আপনার আসলে সংগ্রহ সমৃদ্ধ হবে না, প্রিপারেশন কমপ্লিট হবে নাই বলবো আমি, সেটা হচ্ছে এই বইটি। এই বইটি প্রথমে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে ব্রিফ আলোচনা আছে প্রত্যেকটা সাবজেক্টের শুরুতেই। এরপরে প্রত্যেকটা সাবজেক্টের 1000 করে প্রশ্ন আছে এবং এখন আপনার অনেকের হয়তো যারা নতুন দেখছেন, যারা আগের ক্লাসটি করেননি, আগের কোর্সটি, তারা হয়তো ভাববেন যে স্যার প্রশ্ন তো এমনি অ্যাভেলেবল অনেক বই আছে বাজারে, তো এই বইটাই কেন নেব? দেখেন, বাজারে অন্যান্য অনেক বইয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আছে, বাট এই বইয়ে যে 4000 প্রশ্ন আছে সেটা হচ্ছে ওই প্রশ্ন যেগুলো সমুদ্র সেচে মুক্তা তুলে আনার মতো প্রশ্ন। অর্থাৎ আমরা চাকরিতে প্রিভিয়াস বছরগুলোতে বহু বছর আগে থেকে শুরু করে এখন পর্যন্ত যত পরীক্ষা, যত প্রশ্ন এসেছে তার মধ্যে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এসেছে এবং ভবিষ্যতেও আবার ঘুরে ফিরে আসবে, এই টাইপের 4000 প্রশ্ন আছে এই বইয়ে। সাথে সাথে আরও যে জিনিসটি আছে, বইয়ের আপনি যদি ব্যাখ্যা, একটা প্রশ্ন বুঝতে পারছেন, একটা প্রশ্নের ব্যাখ্যা প্রয়োজন, আপনি পড়েও বুঝতে পারছেন না, সেক্ষেত্রে এই বইয়ে চমৎকার একটা বিষয়, একটা ফিচার অ্যাড করা হয়েছে, কিউআর কোড। এই কিউআর কোড আপনি স্ক্যান করবেন আপনার ফোনে, জাস্ট ওই ক্লাসে ওই প্রশ্নে চলে যাবেন, দেখে আসবেন ব্যাখ্যা কি, কেন এই প্রশ্নের উত্তর এটা হলো বা এটা হলো না, দেখে আসবেন। তো বইটি এটি। আর বইয়ের মধ্যে আরেকটা চমৎকার জিনিস আপনাকে আমি দেখাতে চাই, সেটি হচ্ছে সাধারণ জ্ঞান অংশে। সাধারণ জ্ঞান অংশের চমৎকার গ্লোসি পেপারে কিছু ম্যাপ অ্যাড করেছি আমি। হ্যাঁ, যে ম্যাপগুলো আপনি প্রচলিত ম্যাপে পাবেন না, যেই তথ্যগুলো আপনার খুব সহজ সরলভাবে সাধারণ জ্ঞানের বিষয়গুলি বোঝার জন্য এখানে কিছু ম্যাপ অ্যাড করেছি এবং চমৎকার গ্লোসি পেপারে এটা আছে। সো এই বইটি অবশ্যই যিনি চাকরি পেতে চান, যার মনে হয় যে আমার 5-6 বছর হচ্ছে যে এই বইটি কে কিনবেন সেটা একটু বলি। যার মনে হচ্ছে যে আমি 5-6 বছর সময় পাচ্ছি, 5-6 বছর প্রিপারেশন নিয়ে চাকরি নিব,
তার জন্য এই বইটি না। যার চাকরি খুবই আর্জেন্ট, পড়াশোনা শেষ করার পরপরই চাকরি প্রয়োজন, তার জন্য আসলে এই বইটি। সো আপনি এখন ডিসিশন নেন যে আপনি 4-5 বছর 6-7 বছর ওয়েট করে আবার বয়স বাড়ানোর জন্য আন্দোলন করে চাকরি নেবেন, নাকি ইমিডিয়েট মানে পড়াশোনা শেষ করলেন আর ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলেন, চাকরি পেয়ে গেলেন, এরকম করবেন। যদি দ্বিতীয়টা হয় তাহলে বইটি আপনার জন্য। সো দেরি না করে বইটি সংগ্রহ করে ফেলেন। আর এই বইটি সংগ্রহ করলে আমাদের এই কোর্সটা ফ্রি করার পাশাপাশি আমাদের বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবেন, পরীক্ষা দিতে পারবেন, অ্যাপের অ্যাক্সেস পাবেন, আরও অনেক সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, সো বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। আর বেশি কথা বলবো না, শুরু করে দেবো ক্লাস। আমার আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাংলাদেশ পরিচিতি। এখানে মুখস্থ অংশ বলে একটা অংশ আছে, বাংলাদেশের ক্ষুদ্রতম ও বৃহত্তম। আপনার কাজ হচ্ছে আমি ক্লাসে যা পড়াবো সেটি ভালো করে পড়বেন, প্লাস বাংলাদেশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম বলে যে চ্যাপ্টার, যে টপিক আছে বিভিন্ন বইয়ে, প্রত্যেকটা বই এগুলো আছে, এগুলো একটু দেখে নেবেন। তাহলে আমরা আজকের ক্লাসের মূল আলোচনায় প্রবেশ করব। প্রথমেই আপনার জন্য আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এই টপিক সম্পর্কে আলোচনা। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকেই জানতে চেয়েছেন যে বইটি কোথায় পাবেন। সো বইটি আমাদের ওয়েবসাইট থেকে আপনাকে নিতে হবে, আমাদের পেজ থেকে আপনাকে নিতে হবে। এটা কোনো লাইব্রেরিতে পাচ্ছেন না আপনি, ডিরেক্ট আপনি আমাদের পিন কমেন্ট যেটা আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার এই প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে বই অর্ডার করে ফেলেন। সো এইভাবে আপনি খুব দ্রুত গতিতে বইটি হাতে পেয়ে যাবেন। হাতে পেলেই জানবেন যে আমি আসলে কতটা বাস্তব কথা বললাম। তাহলে বই আপাতত কেনার একটা মানসিক সিদ্ধান্ত নেন, ক্লাস শেষে অর্ডার করে দিন। তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা জেনে নিই। ভৌগোলিক অবস্থান ব্যাপারটা কি? যারা একেবারেই সাধারণ জ্ঞানে হাতে খড়ি হচ্ছে অ আ ক খ জানেন না, তাদের জন্য কথাগুলো বলছি। ভৌগোলিক অবস্থান মানেটা কি? এই ভৌগোলিক অবস্থান মানে ভূগোলের যেখানে অবস্থান। ভূগোল মানে কি? পৃথিবী। ভূগোল মানে আসলে পৃথিবী সংক্রান্ত আলোচনার সাবজেক্টকে বলা হয় ভূগোল। এইবার এই ভূগোলের মানে এই গোল পৃথিবীর, এটা তো গোল পৃথিবী তাই না? এই যে আমার হাতেও একটা কিন্তু পৃথিবী আছে, এই যে এই গোল পৃথিবীর কোথায় একটি দেশের অবস্থান তাকেই বলা হয় ভৌগোলিক অবস্থান। তাহলে চলুন ভৌগোলিক অবস্থান বাংলাদেশের কোথায় সেটা একটু জেনে নিই। এটা হচ্ছে বাংলাদেশ, চিনেন তো তাই না? বাংলাদেশের ম্যাপটা চিনেন সবাই। এই ম্যাপটি কিন্তু আমাদের বই থেকে নিয়েছি আমি, মানে এইটি তৈরি করেছি আমাদের বইয়ের জন্য, এবং সেখান থেকেই আমি জাস্ট ইমেজটা নিয়েছি, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে। আপনি বাস্তবে আরো অনেক স্বচ্ছ পরিষ্কার একটা ছবি পাবেন। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা দেখেন, বাংলাদেশের ম্যাপের দুই চারপাশে একটা মানে বর্গাকার দাগ দেওয়া হয়েছে, হ্যাঁ, আয়তকার দাগ দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তথ্যটাকে বলি, বোঝাচ্ছি পরে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দ্রাঘিমায় যদি বলি, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা থেকে শুরু করে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। দ্রাঘিমায় বাংলাদেশের অবস্থান 88 ডিগ্রি 1 ইঞ্চি, 1 ইঞ্চি না, এটা 1 মিনিট পূর্ব দ্রাঘিমা হতে শুরু করে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। আবার যদি আমরা হচ্ছে এটা কিন্তু দ্রাঘিমা, ঠিক আছে। আর অক্ষরেখায় যদি ধরি তাহলে দেখেন এখানে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু করে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান। এই জায়গাটুকু বুঝি, আমি যে বললাম পূর্ব দ্রাঘিমা আর উত্তর অক্ষাংশ, এই ব্যাপারটাকে ভালো করে বুঝি। একটু এখানে খেয়াল করি, এটা হচ্ছে পৃথিবী তাই না? এই পৃথিবীতে অনেকগুলো কাল্পনিক দাগ আছে। দেখেন আমি এই গ্লোবটা নিয়ে যদি বলি তাহলে এই যে মাঝখান দিয়ে যে দাগটা, উত্তর দক্ষিণ দুই ভাগে ভাগ করেছে পৃথিবীকে, এটা কিন্তু উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। আর মাঝখানের যে দাগ এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিরক্ষরেখা, হ্যাঁ, এটাকে নিরক্ষরেখা বলা হয়। আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীকে যে দুভাগে ভাগ করে যে দাগটা, এই যে এটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, আর এটার নাম হচ্ছে নিরক্ষরেখা। আমি আপনাকে আরেকটু ভালোভাবে বোঝাতে চাই। এটি মনে করেন পৃথিবী, এটি পৃথিবী। এইবার পৃথিবীতে দুইটা আমি দাগ দেবো, এটা পৃথিবী আসলে একটু কমলার মতো হয়ে গেল, যাই হোক না কেন ধরে নেন এটা পৃথিবী। এইবার
এই মাঝামাঝি যে দাগ দিলাম, পৃথিবীকে মাঝখান থেকে একটা দাগ দিয়ে দুই ভাগ করে দিলাম, দাগের এই পাশটা হচ্ছে উত্তর আর নিচের এই পাশটা হচ্ছে দক্ষিণ। ওকে, এই দাগটার নাম কি, এই রেখাটার নাম কি? একটা নাম বলছি, এটার নাম হচ্ছে অক্ষ বা বিষুব রেখা। এটার নাম কি? অক্ষরেখা বা বিষুব রেখা, ইংরেজিতে এর নাম হচ্ছে ইকুয়েটর। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝলেন, পৃথিবীকে একটি দাগ পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমের দিকে গিয়ে দুভাগে ভাগ করছে। কি দুভাগে? উত্তর এবং দক্ষিণ, এই দুই ভাগে ভাগ করে ফেলছে একটি দাগ, যার নাম হচ্ছে অক্ষরেখা বা বিষুব রেখা বা ইকুয়েটর। এবার আরেকটি দাগ আমি এইভাবে টানলাম, এটি পৃথিবীকে দুই ভাগে ভাগ করলো। এটি হচ্ছে পূর্ব দিক, এই দাগের এই পাশে হচ্ছে পূর্ব, আর এই পাশটা হচ্ছে পশ্চিম। ওকে, এই দাগটা তাহলে পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম দুভাগে ভাগ করে ফেললো। এই দাগটার নাম হচ্ছে মূল মধ্য রেখা, ইংরেজিতে যাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। ঠিক আছে, এই দুইটা দাগ বুঝলেন। এইবার আমাদের মূল মধ্য রেখার, এই মূল মধ্য রেখার পাশে এরকম অনেকগুলো দাগ আছে পৃথিবীতে, দেখেন এই যে এই দাগগুলো, এই দাগগুলো, এই দাগের নাম হচ্ছে দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা। ঠিক আছে, দ্রাঘিমা রেখা। এইবার আরো একটা দাগ আপনাকে, আরো একটা রেখা আপনাকে আমার দেখাতে হবে, সেটা হচ্ছে এই যে অক্ষরেখা বা বিষুব রেখা, এরও পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো এরকম দাগ আছে বা রেখা আছে। এই যে দেখেন, এই যে রেখা আছে, এই যে রেখা, এই যে রেখা। হ্যাঁ, এই রেখাগুলোর নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখার পাশাপাশি যে দাগ, তার নাম হচ্ছে, তার নাম কি? অক্ষরেখা। এটাই আসলে অক্ষরেখা। হ্যাঁ, এটাই আসলে অক্ষরেখা, আর এটা হচ্ছে নিরক্ষ। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। এবার নিরক্ষরেখার পাশে যে রেখা, তার নাম হচ্ছে অক্ষরেখা। এবার বাংলাদেশে এখানে আমি বলেছি যে 88°1 থেকে শুরু করে 92°41 পর্যন্ত পূর্ব দ্রাঘিমা রেখা। এটা একটু বুঝাই, দেখেন এই যে দ্রাঘিমা, প্রথমে দ্রাঘিমা বুঝি, দ্রাঘিমার এই পাশটা কি? এই রেখার, এই মূল মধ্য রেখার এই পাশেরটা কি? পূর্ব। তাহলে এই রেখাটা কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। এবার বাংলাদেশ মনে করেন জাস্ট এইখানে অবস্থিত। এবার এই যে দ্রাঘিমা, এইটাই হচ্ছে বাংলাদেশের দ্রাঘিমা। তাহলে বাংলাদেশের এই পাশ দিয়ে একটা দ্রাঘিমা আছে, আবার এই পাশ দিয়ে একটা দ্রাঘিমা আছে না? অবশ্যই আছে। এইটার মান হচ্ছে 88°1, হ্যাঁ, আর এইটার মান হচ্ছে 92°41, এটাকে বলা হচ্ছে দ্রাঘিমা। তাহলে কোন দিকে? পূর্ব দিকে, এই জন্য বলা হচ্ছে 88°1 পূর্ব থেকে 92°41 পূর্ব, পূর্ব পশ্চিমের জিনিসটা বুঝেছেন। এরপরে অক্ষর নিরক্ষরেখার বা অক্ষরেখার কথা বলি। এই পাশে দেখেন, এই যে বাংলাদেশ, এই পাশে একটা দাগ আছে, এই যে রেখা, এটা ছিল 20°, কত? 20°, এটা ছিল কত? 20°34, 20°34 থেকে শুরু করে এই পাশে যে দাগ, সেটা হচ্ছে 26°38। ঠিক আছে, তাহলে এটা কোন দিকে দেখেন তো? উত্তর দিকে, নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত, এই জন্য 20°34 উত্তর থেকে 26°38 উত্তর অক্ষাংশ পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তো আরেকটা কথা, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা আর এটা হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখা না বলে অক্ষাংশ দ্রাঘিমাংশ কেন বলছি? দেখেন, এই দ্রাঘিমা রেখার পুরোটা মিলে কিন্তু বাংলাদেশ অবস্থিত নয়, দ্রাঘিমা রেখার একটা অংশে অবস্থিত। দ্রাঘিমা রেখার অংশ হচ্ছে দ্রাঘিমাংশ, আবার অক্ষরেখার অংশ হচ্ছে অক্ষাংশ। আশা করি বুঝাতে পেরেছি। তো এবার বাংলাদেশের বিভাগে একটু যাই। বাংলাদেশের 8টি যে বিভাগ আছে নিশ্চয়ই জানেন। বাংলাদেশের বিভাগগুলো দেখেন, রংপুর বিভাগ, রংপুর বিভাগের জেলা 8টি, এটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজশাহী বিভাগে জেলা 8টি, এটি
1829 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমি সিরিয়ালি বলছি না, উপর নিচ থেকে বলছি। খুলনা বিভাগ, খুলনা বিভাগের জেলার সংখ্যা 10টি। আর খুলনা বিভাগ 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশের সবচেয়ে আধুনিক, কি বলে লেটেস্ট, মানে সবচেয়ে পরে জন্ম হয়েছে যে বিভাগের, ময়মনসিংহ বিভাগ, 4টি জেলা, 2015 সালে গঠিত হয়েছে। সিলেট বিভাগের 4টি জেলা, 1995 সালে গঠিত হয়েছে। ঢাকা বিভাগের জেলার সংখ্যা, ঢাকা বিভাগের জেলার সংখ্যা হচ্ছে 10টি। এই বিভাগটি 1829 সালে। চট্টগ্রাম বিভাগের জেলার সংখ্যা 11টি। এই বিভাগটিও 1829 সালে, অর্থাৎ রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম, এই 3টি বিভাগের জন্ম একই সালে, ঠিক আছে। এছাড়া আছে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগে 6টি জেলা আছে। 1900 লেখাগুলো এখানে অস্পষ্ট, আমি যখন আপনাকে পিডিএফ দিব তখন ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে বাংলাদেশের বিভাগ। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসে চাকরির পরীক্ষায়? অবশ্যই প্রশ্ন আসে। আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের বিভাগ কয়টি, এটা খুবই কম আসবে, বাট জিজ্ঞেস করবে রংপুর বিভাগে কয়টি জেলা আছে, বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা, বৃহত্তম বিভাগ কোনটি, ক্ষুদ্রতম বিভাগ কোনটি, সবচেয়ে পরে গঠিত হয়েছে কোন বিভাগ, এভাবে প্রশ্ন আসবে। সো আমি জাস্ট আপনাকে এখানে বোঝাচ্ছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমরা জেনে নিলাম, বাংলাদেশের বিভাগ সম্পর্কে জেনে নিলাম। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ রেখার নাম বলে এখান থেকে আমি সামনে যাব। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে একটি রেখা অতিক্রম করেছে, এটির মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি। বাংলাদেশের পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি, কোন কাল্পনিক রেখাটি অতিক্রম করেছে। আনসার হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 23.5 ডিগ্রি উত্তর অক্ষ রেখা, মানে উত্তরের দিকে যে রেখাগুলো আছে তার মধ্যে 23.5 ডিগ্রি নাম্বার যে রেখা, সেই রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই রেখারই আরেকটা নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। অপশনে 3টিই থাকতে পারে, এর মান থাকতে পারে 23.5 ডিগ্রি, কর্কট ক্রান্তি রেখা এই নামটিও থাকতে পারে, আবার ট্রপিক অফ ক্যান্সার এটিও থাকতে পারে। শুধু এটিই না, বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম দিকে আরেকটি রেখা প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এর আর কোনো নাম নাই, জাস্ট 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাই বলা হয়। তো বাংলাদেশের এই যে দুটি গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা, এটি মিলিত হয়েছে যে জায়গায়, সেটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আপনাকে জিজ্ঞেস করবে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর কর্কট ক্রান্তি রেখা কোন স্থানে মিলিত হয়েছে। আনসার হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। আপাতত এই কয়েকটা তথ্য এই ম্যাপ থেকে আমরা জেনে নিলাম, সামনে আরো তথ্য আছে, আরো ম্যাপ আছে। পরে যে আমি আপনার জন্য যেটা রেখেছি, এতক্ষণ আমি আপনাকে যা বললাম সেটাই একটু গুছিয়ে লেখা আছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ এশিয়ার দক্ষিণ ভাগে ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত। এটিও অনেক বেশি আসে, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত, মনে রাখবেন ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত। এখানে যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা বললাম সেটা ভালো করে পড়ে নেবেন। এই যে কর্কটক্রান্তি রেখার কথা বলেছি, এই কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে এই দুটি রেখা গেছে, এই দুটি রেখা ভালো করে মনে রাখতে হবে। এছাড়া উত্তর দক্ষিণে বাংলাদেশের বিস্তৃতি কত কিলোমিটার আর পূর্ব পশ্চিমে বিস্তৃতি কত কিলোমিটার সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি, ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় সময় বা জিএমটি। জিএমটি কত? জিএমটির জি মানে হচ্ছে গ্রিনউইচ, এম মানে হচ্ছে মেইন, আর হচ্ছে টি মানে টাইম, গ্রিনউইচ মেইন টাইম। এইটার বিষয় একটু বলি। এটার বিষয় হচ্ছে এই যে পৃথিবী যে মূল মধ্যরেখা গেছে, এখানে লন্ডন শহরের একটা মান মন্দির যার নাম হচ্ছে গ্রিনউইচ। হ্যাঁ, এই গ্রিনউইচ বা গ্রিনউইচ লন্ডনের একটি মান মন্দির। এখানে কিন্তু পূজা করা হয় না, জ্যোতির্বিদ্যা চর্চা করা হয়, জ্যোতিষশাস্ত্রের মন্দির, মান মন্দির। এই গ্রিনউইচকে, এটার মান কত? 0 ডিগ্রি, ঠিক আছে। এই 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে গেলে সময় যোগ হয়। এটা কোন দিকে? পূর্ব, তাহলে কি হয়? সময় যোগ হয়। আর পশ্চিম দিকে গেলে, এটা হচ্ছে পশ্চিম, তাহলে কি হয়? সময় বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে বাংলাদেশ লন্ডনের থেকে কোন দিকে? পূর্ব দিকে অবস্থিত, তাহলে সময় কি হবে? যোগ হবে। তার মানে বাংলাদেশের চেয়ে লন্ডনের সময় আরো 6 ঘন্টা পরে শুরু হয়। অর্থাৎ
এই মুহূর্তে বাংলাদেশের সময় যদি সন্ধ্যা 6টা হয়, তাহলে আরো 6 ঘন্টা পরে গিয়ে লন্ডনে সন্ধ্যা 6টা বাজবে। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। এটাকে বলা হচ্ছে গ্রিনউইচ মেন টাইম এবং এটার মান হচ্ছে 6 ঘন্টা। অর্থাৎ গ্রিনউইচ মেন টাইমের চেয়ে বাংলাদেশের স্থানীয় সময় 6 ঘন্টা আগে। বাংলাদেশের লন্ডনের চেয়ে 6 ঘন্টা আগে সকাল হয়, 6 ঘন্টা আগে দুপুর হয়, 6 ঘন্টা আগে সন্ধ্যা হয়। ঠিক আছে, সব সব 6 ঘন্টা আগে আগে করে। আর 1 ডিগ্রি সমান 4 মিনিট হয়। মনে করেন সূর্য এখানে আছে, এখান থেকে এইখানে গেল, এই 1 ডিগ্রি দূরত্ব অতিক্রম করার মাধ্যমে 4 মিনিট সময় গেল। 1 ডিগ্রি দূরত্ব অতিক্রম করতে সূর্যের সময় লাগে 4 ঘন্টা, ঠিক একইভাবে 4 মিনিট। ঠিক একইভাবে 15 ডিগ্রি অতিক্রম করতে সূর্যের লাগে 1 ঘন্টা সময়। আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে যাই আমি। পরের প্রশ্ন না, ঠিক পরের মানে টপিকটা। পরের টপিক হচ্ছে বাংলাদেশের সীমানা। একটু ভালো করে বোর্ডের দিকে খেয়াল করেন বাংলাদেশের সীমানা সম্পর্কে। দেখেন বাংলাদেশের সীমানা, আপনাদের নিশ্চয়ই প্রত্যেকেরই জমি আছে। তো জমিতে আপনাদের সীমানা আছে না? এটা মনে করেন আপনার জমি, এটা আপনার একটা জমি, এটা আপনার জমি। এই জমির পশ্চিম দিকে মনে করেন আব্দুর রহিমের জমি আছে, এই জমির পূর্ব দিকে আব্দুল করিমের জমি আছে, এই জমির দক্ষিণ দিকে মনে করেন যে সুমনের জমি আছে, এই জমির উত্তর দিকে মামুনের জমি আছে। তার মানে সুমন, মামুন, আব্দুল করিম, আব্দুর রহিম প্রত্যেকজনার সাথে আপনার জমির আইল বা সীমানা আছে। তো বাংলাদেশের তো জমি আছে, তাই না? এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, এইটাই বাংলাদেশের জমি। এই বাংলাদেশের জমির সঙ্গে 2জন মানুষের জমির সীমানা আছে। 2জন মানুষ বললাম, এটা 2জন মানুষ না, অ্যাকচুয়ালি 2টা দেশের সাথে সীমানা আছে। একটা হচ্ছে ইন্ডিয়া বা ভারত, আরেকটা হচ্ছে মিয়ানমার। এই 2 দেশের সীমানা আছে বাংলাদেশের সাথে। এবার প্রশ্ন হচ্ছে আপনার জমির আব্দুর রহিমের সঙ্গে কয় হাত আইল আছে? ঠিক একই জায়গায় রিপ্লেস করেন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কয় কিলোমিটার আইল বা সীমানা আছে। একইভাবে মিয়ানমারের সাথে কয় কিলোমিটার আইল বা সীমানা আছে। মিয়ানমারের সাথে সাথে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর বলে একটা সাগর আছে, তার সাথেও তো বাংলাদেশের আইল বা সীমানা আছে, তাই না? তো এই 3টা বিষয়ের সঙ্গে বাংলাদেশের আইল বা সীমানা কয় কিলোমিটার আর সব মিলে কয় কিলোমিটার, সেটাই হচ্ছে এখনকার টপিক। একটু খেয়াল করি, এখানে ভারতের সাথে একটা সীমানা আছে, মিয়ানমারের সাথে এক ধরনের সীমানা আছে। তথ্য 2 ধরনের আছে। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের হিসাব করা তথ্য এক ধরনের, আবার মাধ্যমিক ভূগোল বইয়ের হিসাব করা তথ্য আরেক ধরনের। পরীক্ষাতে দুটি আসে, দুটিই সঠিক। ঠিক আছে, সেটি একটু পরে বলছি। এবার বিজিবির তথ্য অনুযায়ী ভারতের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার, কিন্তু মাধ্যমিক ভূগোল বই বলছে না, ভারতের সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে 3715 কিলোমিটার। আবার মিয়ানমারের সাথে বিজিবি বলছে 271 কিলোমিটার সীমানা আছে, যেখানে মাধ্যমিক ভূগোল বই বলছে যে না, 280 কিলোমিটার সীমানা আছে। অর্থাৎ আমরা এই তথ্যটা একটু কম আসে তুলনামূলক, এই তথ্যটা বেশি আসে। তো এই তথ্যের আলোকে দেখি। এবার দেখেন এই পাশে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরো জায়গাটাতে কে আছে? ইন্ডিয়া আছে। প্রশ্ন হচ্ছে এখান থেকে শুরু করে এটা যদি 0 km কিলোমিটার ধরা হয়, তো এই দিক দিয়ে ঘুরে আসতে আসতে ইন্ডিয়ার সীমানা এই পর্যন্ত কত কিলোমিটার? এটাই হচ্ছে প্রশ্ন। কত কিলোমিটার? 4156। এই জায়গার থেকে দূরত্ব কত? 4156 কিলোমিটার। বুঝাতে পেরেছি? এখানে 0 কিলোমিটার কার সাথে সীমানা? ইন্ডিয়ার সাথে। এইখান থেকে শুরু করে ঘুরে এই পর্যন্ত যাওয়ার পরে এই সীমানা কয় কিলোমিটার হয়েছে? 4156 কিলোমিটার। এবার এখান থেকে শুরু হলো মিয়ানমার। এবার মিয়ানমারের সাথে কয় কিলোমিটার সীমানা? এইখান থেকে এটা মনে করেন 0 km কিলোমিটার। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘুরে এসে এই জায়গাতে কয় কিলোমিটার, এটাই হচ্ছে ব্যাপার। এই তথ্য বলছে 271 কিলোমিটার। এই জায়গাটার দূরত্ব হচ্ছে 271 কিলোমিটার। ঠিক আছে,
এবার ভালো করে খেয়াল করেন তো, ইন্ডিয়ার সাথে যে সীমানা সেটা কি পানি নাকি মাটি আছে? পানি, পানি নাই, মাটি আছে, তার মানে স্থল সীমানা। আবার মিয়ানমারের সাথে যে সীমানাটা হলো এটাও স্থল সীমানা। এবার এই দুইটি, মিয়ানমারের সাথে আর ইন্ডিয়ার সাথে দুইটি সীমানা যদি যোগ করে দেন, তাহলে যেটি বের হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের মোট স্থল সীমানা। মুখস্থ করার দরকার নেই সব, আপনি জাস্ট এই দুইটা মনে রাখবেন, এটা হিসাব করে যোগ করে নামাবেন। তার মানে স্থল সীমানা হচ্ছে এইখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের এই পুরো এরিয়াটা বাংলাদেশের স্থল সীমানা। তাহলে এটা আর এটা 4156 যোগ 271 যদি যোগ করে দিই, তাহলে বাংলাদেশের স্থল সীমানা হচ্ছে 4427 কিলোমিটার। সীমানা কি শেষ হয়ে গেছে? না, সীমানা শেষ হয় নাই। সীমানা শেষ করতে হলে আমাকে এই বঙ্গোপসাগরের এই যে এখান থেকে ঘুরে এই পর্যন্ত এই সীমানাটাও হিসাব করতে হবে। এটাকে বলা হচ্ছে সমুদ্র সীমা। দৈর্ঘ্য কত? 771 কিলোমিটার। এইটার দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটার। 711 কিলোমিটার। এবার দেখেন তো, বাংলাদেশের এই জল এবং স্থল দুটি সীমানায় যদি আপনি যোগ করে দেন, তাহলে বাংলাদেশের মোট সীমানা কত হচ্ছে? মানে এইখান থেকে শুরু করে ঘুরে আবার এই পর্যন্ত আসলে যে সীমানা হচ্ছে তার পরিমাণ হচ্ছে 5138 কিলোমিটার। আপনাকে পরীক্ষায় কি জিজ্ঞেস করবে এবার সেটা বলি। আপনাকে জিজ্ঞেস করবে যে ভারতের সাথে বাংলাদেশের সীমানা কয় কিলোমিটার, মিয়ানমারের সাথে কয় কিলোমিটার, বাংলাদেশের মোট স্থল সীমানা কয় কিলোমিটার, বাংলাদেশের সমুদ্র উপকূল কয় কিলোমিটার, এবং বাংলাদেশের মোট সীমানা কয় কিলোমিটার। তাহলে এগুলো এভাবে মনে রাখবেন, যেভাবে যোগ করতে বললাম সেভাবে যোগ করবেন। এই তথ্যটা বেশি আসে, এই তথ্যটা কম আসে, তবে উল্লেখ করে আসতে পারে, উল্লেখ করে নাও আসতে পারে, এই দুইটা ফিগার একসাথে থাকবে না। ঠিক আছে, আমরা একটু সামনে যাই। আশা করি বাংলাদেশের সীমানা আমি বোঝাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ও বিভাগ খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের সীমান্তবর্তী বিভাগটা দেখি। বাংলাদেশে দেখেন, এই যে এখান থেকে শুরু করে এই খুলনা এক, রাজশাহী, খুলনা খুলনা রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এই 1 2 3 4 5 6 এই 6টি বিভাগেরই সীমানা আছে ভারতের সাথে অথবা মিয়ানমারের সাথে। দেখেন, খুলনার সীমানা ভারতের সাথে, রাজশাহীর সীমানা ভারতের সাথে, রংপুরের সীমানা, ময়মনসিংহের সীমানা, সিলেটের সীমানা ভারতের সাথে, আর চট্টগ্রাম বিভাগের সীমানা ভারতের সাথেও আছে, মিয়ানমারের সাথেও আছে। কিন্তু সীমানা ভারত বা মিয়ানমারের সাথে কারোই নেই, কারোর সাথেই সীমানা নেই এরকম বিভাগ আছে বাংলাদেশে দুটি। একটি হচ্ছে ঢাকা, আরেকটি হচ্ছে বরিশাল। দেখেন তো, ঢাকা এবং বরিশাল এই দুটি বিভাগের সীমানা অন্য কোনো দেশের সাথে আছে? নাই। প্রশ্ন কি সেটা বলি, আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের সীমান্তবর্তী বিভাগ কয়টি? কি বললাম? বাংলাদেশের সীমান্তবর্তী বিভাগ 1 2 3 4 5 6টি। ঠিক আছে, এবার যদি বলে নিচের কোন বিভাগটি অন্য কোনো দেশের সাথে সীমানা শেয়ার করেনি বা সীমানা নেই, তাহলে দুইটি হবে, 1 ঢাকা, 2 বরিশাল। আশা করি বোঝাতে পেরেছি। সীমান্তবর্তী বিভাগ বাংলাদেশের 6টি, আর সীমান্ত সংযোগ নেই দুটি বিভাগের। এবার সীমান্তবর্তী জেলায় যাই। বাংলাদেশে জেলা আছে 64টি। 64টি জেলার মধ্যে সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। 32টি জেলার সীমানা আছে ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে। এর মধ্যে ভারতের সাথে আছে, হ্যাঁ, আমি পরে অবশ্য লিখিত আকারে রেখেছি, সো এটা দেখাচ্ছি না। ভারতের সাথে আছে 30টি। আমরা একটু গুনবো কয়টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
28, 29, কোনো কোনো একটা ছাড়া পড়েছে, এইভাবে গুনলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এখানে এখানে একটা ছাড়া পড়েছে, এটা 10 হতো। তাহলে এইভাবে আপনি যদি আপনার কাছে যে ম্যাপ আছে সেই ম্যাপটি নিয়ে গুনবেন, তাহলে দেখবেন যে এই সীমান্তবর্তী জেলা ভারতের সাথে হবে, ভারতের সাথে হবে, ভারতের সাথে 30টি হবে, ঠিক আছে। আর এইখান থেকে মিয়ানমারের সাথে হবে 1 2 3, তিনটি জেলার সীমানা হবে মিয়ানমারের সাথে। তাহলে 30 যোগ 3 সমান সমান 32টি, ঠিক আছে। ভারতের সাথে সীমান্তবর্তী জেলা 30টি, মিয়ানমারের সঙ্গে সীমান্তবর্তী জেলা 3টি, তাহলে অ্যান্সার হওয়ার কথা ছিল বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 33টি, না হয়ে 32টি হলো। কারণ এই যে এখানে রাঙামাটি জেলা আছে, এই জেলার সাথে ভারতেরও সীমানা আছে, মিয়ানমারেরও সীমানা আছে, এই জন্যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট 32টি, বাট এর মধ্যে ভারতের সাথে 30টি এবং মিয়ানমারের সাথে 3টি। এই হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। আমি আবারও বলছি, আপনার হাতে যে ম্যাপ আছে এটাতে 1 2 3 করে দাগ দিয়ে লিখে রাখবেন মার্কিং করে। আমার মাঝখানে এই যে 10 বলতে এই যে জয়পুরহাটটা ছাড়া পড়েছিল, ওই জন্যে ওখানে গিয়ে বারবার কি হয়ে যাচ্ছিল, 29 হয়ে যাচ্ছিল। যাই হোক, পরে যাই। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা এখানে গুছিয়ে লেখা আছে। বাংলাদেশের আয়তনটা আমরা সবাই জানি, এটা বর্গ মাইল, একটু মনে রাখবেন, 56,977 বর্গ মাইল। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 90তম, কিছু কিছু জায়গায় 91 বা 92তম আপনি পাবেন, বাট সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আয়তনে বাংলাদেশ বিশ্বের 90তম দেশ আর জনসংখ্যায় 8ম। আর সীমান্তবর্তী জেলা বিষয়ে যে তথ্যটি বললাম সেটি আরেকবার আমি লিখে দিয়েছি, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি, আর মোট হচ্ছে 32টি। একটি জেলা রয়েছে রাঙামাটি, যার সীমানা ভারত এবং মিয়ানমার উভয়ের সঙ্গে আছে। পরেরটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটি তথ্য। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। রাজনৈতিক সমুদ্র সীমা মানে ওর বাইরে বাংলাদেশ গিয়ে বসবাস করতে পারবে না, বা বাংলাদেশ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, এবং অ্যাকচুয়ালি বাংলাদেশের সীমানা হচ্ছে ওই 12 নটিক্যাল মাইলই। কিন্তু বাংলাদেশ 200 নটিক্যাল মাইলের মধ্যে সমুদ্রে মাছ ধরতে পারবে, বিভিন্ন খনিজ সম্পদ আহরণ করতে পারবে, ইত্যাদি কাজ করতে পারবে। এটাকে বলা হয় রাজনৈতিক আর অর্থনৈতিক সমুদ্র সীমা। মনে রাখবেন, একটি 12 নটিক্যাল মাইল আর একটি হচ্ছে 200 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল কত মানে দূরত্ব, সেটিও আমি দিয়ে দিয়েছি। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। তাহলে 12 নটিক্যাল মাইল সমান কয় কিলোমিটার, আর 200 নটিক্যাল মাইল সমান কয় কিলোমিটার, একটু হিসাব করে নিজে নিজে বের করে নেবেন। পরের একটু সামনে যাই। বাংলাদেশের সীমান্তবর্তী ভারত ও মিয়ানমারের প্রদেশ। একটু আগে আমরা দেখেছি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা এবং বিভাগ। তো এবার আমরা যে জিনিসটি দেখব, বাংলাদেশের যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, এই বিভাগগুলোর সীমানা ভারতের সাথে বা মিয়ানমারের সাথে আছে। তো ভারতের এবং মিয়ানমারের তো কিছু প্রদেশ আছে যার সীমানা বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে, তাই না? এটিও পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, ভারতের 5টি রাজ্যের সীমানা বাংলাদেশের সাথে আছে। সেই 5টি রাজ্য কি? একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, আমি একটু মার্কিং করি 1। 2 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আসাম, 2 আসাম। 3 হচ্ছে মেঘালয়, 4 হচ্ছে ত্রিপুরা, 4, এবং 5 নাম্বার হচ্ছে মিজোরাম। এই 5টি ভারতের 5টি রাজ্যের সীমানা বাংলাদেশের সাথে আছে। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, এই 5টি রাজ্যের সীমানা বাংলাদেশের সাথে আছে। আর এখানে মিয়ানমারের 2টি রাজ্য আছে, একটি নাম হচ্ছে চীন আর একটি হচ্ছে আরাকান। এই 2টি প্রদেশের সীমানা বাংলাদেশের সাথে আছে। পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে, অনেকবার জিজ্ঞেস করে, বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের প্রদেশ কোনটি বা কোনটি নয় বা কয়টি। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। সামনে যাই। ছিটমহল, এটা মীমাংসিত একটা ইস্যু, তারপরেও বলি পরীক্ষায় কখনো কখনো মাঝে মধ্যে এসে থাকে, তো এই বিষয়টা একটু জেনে নেন। ছিটমহল মানে হচ্ছে একটি স্বাধীন দেশের মধ্যে অন্য একটি স্বাধীন দেশের ভূখণ্ডের অবস্থানকে বলা হয় ছিটমহল। মনে করেন এটা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা জায়গা
ভারতের, এটাকে বলা হচ্ছে ভারতের ছিটমহল। ঠিক ভারতের মধ্যেও বাংলাদেশের ছোট্ট আরেকটা জায়গা আছে, যেটি হচ্ছে ভারতের মধ্যে বাংলাদেশের ছিটমহল। এবার এই ছিটমহল কোন দেশের কয়টি ছিল সেটা একটু দেখি। বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল ছিল 111টি। এই 111টির মধ্যে সবচেয়ে বেশি ছিল লালমনিরহাটে 59টি। এছাড়া অন্যান্য জেলায় যেগুলো ছিল দেখতে পাচ্ছেন, জাস্ট এক নজর দেখে রাখবেন। আর ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি। এই দুটি পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতের ভিতরে বাংলাদেশের ছিল 111টি, আর বাংলাদেশের ভিতরে ভারতের ছিল 51টি। তো ভারতের কোন কোন রাজ্যে ছিল বাংলাদেশের ছিটমহলগুলো সেটি আমি লিখে রেখেছি, একটু ভালো করে পড়ে নেবেন। ভারতের সাথে বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি হয়েছিল 1974 সালের 16 মে, এবং এটি 2015 সালের 31 জুলাই কার্যকর হয়ে গেছে। বর্তমানে আর ভারত ও বাংলাদেশের ছিটমহল নেই, এটি বিনিময় হয়ে গেছে। তো ছিটমহল পড়তে গেলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক চলে আসে, দহগ্রাম আঙ্গুরপোতা 3 বিঘা করিডোর। একটা ছিটমহল কুড়িগ্রামে আছে, বাংলাদেশের দহগ্রাম এবং আঙ্গুরপোতা লালমনিরহাট জেলায় ছিটমহল। বা ওই ছিটমহলে দহগ্রাম থেকে আঙ্গুরপোতা বা আঙ্গুরপোতা থেকে দহগ্রামে যাওয়া আসার জন্য একটি চিকন সরু করিডোর ভারতের, যেটা বাংলাদেশকে দিয়েছিল, ওইটার নাম হচ্ছে 3 বিঘা করিডোর। ঠিক আছে, তো এই টপিক থেকে খুব বেশি এখন প্রশ্ন আসে না, জাস্ট আপনাকে যেহেতু বাংলাদেশের পরিচয় জানাচ্ছি তাই বলে রাখলাম। পরেরটা বাংলাদেশের প্রান্তিক স্থান, অর্থাৎ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, দক্ষিণের জেলা, পূর্বের জেলা, পশ্চিমের জেলা, এইভাবে বিভাগ, জেলা, স্থান, এই জিনিসগুলো পড়ে নিতে হয়, পড়ে রাখতে হয়। খেয়াল করি, ম্যাপের উপরের দিকটা অলওয়েজ উত্তর, নিচের দিকটা দক্ষিণ, এই পাশেরটা পূর্ব, এই পাশেরটা পশ্চিম। এবার বাংলাদেশের সর্ব উত্তরের স্থান যদি একেবারে স্থানে যায়, সেটার নাম হচ্ছে জায়গিরজোত। জায়গিরজোতটা কোন ইউনিয়নে? এটা বাংলা বান্ধা ইউনিয়নে। বাংলা বান্ধা কোন থানায়? তেতুলিয়া থানায়। তেতুলিয়া থানা কোন জেলায়? পঞ্চগড় জেলায়। ঠিক আছে, এবার আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। সর্বোত্তরের থানা কোনটি? তেতুলিয়া। সর্বোত্তরের ইউনিয়ন কোনটি? বাংলাবান্ধা। সর্বোত্তরের স্থান কোনটি? জায়গিরজোত। ঠিক একইভাবে সর্বদক্ষিণের এটা পড়ে রাখতে হবে, সর্বপূর্বের এটা পড়ে রাখতে হবে, সর্বপশ্চিমের এটাও খুব ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? আমি জাস্ট উত্তরেরটা বললাম, পূর্ব, পশ্চিম আর দক্ষিণ, এই তিনটা ভালো করে মনে রাখবেন, ভালো করে পড়ে রাখবেন। এই স্লাইডটা আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, পরে একটু সামনে যাই, বাংলাদেশের ভূ প্রকৃতি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বাংলাদেশের ভূ প্রকৃতি, বাংলাদেশের মাটি কেমন? হ্যাঁ, সহজ ভাষায় বললে বাংলাদেশের মাটি আসলে কেমন সেটি প্রশ্ন। দেখেন, বাংলাদেশের ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়। পরীক্ষায় আপনাকে জাস্ট এই প্রশ্নটাই জিজ্ঞেস করবে, ভূপ্রকৃতির উপর ভিত্তি করে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে কয় ভাগে? 3 ভাগে। 3টি শ্রেণীতে 3 ভাগে ভাগ করা যায়। 1, টারশিয়ারি যুগের পাহাড়। 2, প্লায়োস্টোসিন কালের সোপান। 3, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই 3টি শ্রেণীতে বাংলাদেশকে ভাগ করা যায়। এবার কোনটি কোন অঞ্চলে অবস্থিত এটি জানা অত্যন্ত জরুরি। আমি কি বোঝাতে পারছি? বাংলাদেশের মাটির বিশ্লেষণ করে কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও সমান, কোথাও উঁচু ভূমি, কোথাও নিচু ভূমি, এরই উপর ভিত্তি করে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। 1, টারশিয়ারি যুগের পাহাড়। 2, প্লায়োস্টোসিন কালের সোপান। 3, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এবার কোনটা কোন অঞ্চলে অবস্থিত সেটি জানা গুরুত্বপূর্ণ। প্রথমে টারশিয়ারি যুগের পাহাড়, এটা দেখি। আমরা বলি না টারশিয়ার, কেউ খুব চালাক হলে, ধূর্ত হলে বলি টারশিয়ারি লেভেলের চালাক। তার মানে কি? টারশিয়ারি মানে প্রাচীন, একেবারে মানে ধূর্ত অনেক। হ্যাঁ, তো এই টারশিয়ারি যুগ বলতে বাংলাদেশে যে 3 ধরনের ভূমিরূপ আছে, সবচেয়ে প্রাচীন, বহুকাল আগে, হ্যাঁ, প্রায় 60, আমার ঠিক অ্যাকচুয়ালি সময়টা মনে পড়ছে না, তবে 25,000 বছরেরও আগে তৈরি হয়েছে এই টারশিয়ারি যুগের পাহাড়। তো বাংলাদেশের ম্যাপে এখানে কোন কোন অঞ্চল আছে একটু চিন্তা করেন তো। এখানে সিলেট বিভাগ আছে। বাংলাদেশে পাহাড় আছে কোথায়? সহজভাবে বলি, বাংলাদেশে পাহাড় আছে কোথায় জানেন নিশ্চয়ই? বাংলাদেশের সিলেট বিভাগে পাহাড় আছে, আর চট্টগ্রাম বিভাগে পাহাড় আছে। এই সিলেট আর চট্টগ্রাম বিভাগ ভূপ্রকৃতি অনুযায়ী টারশিয়ারি যুগে গঠিত হয়েছিল। তো আরেকটা জিনিস একটু খেয়াল করেন, যারা সিলেটেও গিয়েছেন, বান্দরবানেও গিয়েছেন, কি দেখেছেন? বান্দরবানের পাহাড়গুলো অনেক উঁচু, আর সিলেটের পাহাড়গুলো তুলনামূলক নিচু।
তার মানে বাংলাদেশের টারশিয়ারি যুগে যে পাহাড়ি অঞ্চল আছে সেটা সিলেট এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত, এবং সিলেট অঞ্চলের পাহাড়ের উচ্চতা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ের চেয়ে কম। এতটুকু জাস্ট মনে রাখলেই চলবে। দ্বিতীয়টা হচ্ছে বরেন্দ্র কি বলে প্লায়োস্টোসিন কালের প্লায়োস্টোসিন কালের সোপান, প্লায়োস্টোসিন কালের সোপান। টারশিয়ারি যুগের পাহাড় গঠন হওয়ার আরো বহু বছর পরে প্লায়োস্টোসিন কালের সোপান গঠিত হয়েছিল, এখন থেকে প্রায় 25,000 বছর আগে। বাংলাদেশে 3টি জায়গায় প্লায়োস্টোসিন কালের সোপান দেখা যায়। তার একটি হচ্ছে এই বরেন্দ্রভূমি, 2 নম্বর হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, আর 3 নম্বর হচ্ছে ময়নামতি। ঠিক আছে, এবার এই 3টা সম্পর্কে একটু ধারণা নিই আমরা। আচ্ছা, বরেন্দ্র ভূমি, মধুপুরের গড় আর ময়নামতি, এখানে যাওয়ার আগে বলি সাম্প্রতিককালের সোপান কি বলে, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কাকে বলছি। খেয়াল করি, টারশিয়ারি যুগের পাহাড় আর প্লায়োস্টোসিন কালের সোপান, এই দুইটা ভূমি বাদ দিলে যা থাকে সব সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। মানে রিসেন্টলি এই মনে করেন যে 20,000 বছর আগে বা 15,000 বছর আগে, খুব অল্প সময়ের আগে এটা তৈরি হয়েছিল নদীর পলি জমে জমে। ঠিক আছে, আমি মেইন কনসেপ্ট আপনাকে এখানে যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশের ভূমি গঠনের সময় অনুযায়ী, ধরন অনুযায়ী 3 ভাগে ভাগ ছিল। টারশিয়ারি যুগের পাহাড় যেটা সিলেট এবং চট্টগ্রাম বিভাগে অবস্থিত, প্লায়োস্টোসিন কালের সোপান যেটা 3টা আছে বাংলাদেশে, একটা বরেন্দ্র, একটা মধুপুর ভাওয়ালের গড়, একটা হচ্ছে ময়নামতি। এই দুটি বাদ দিয়ে আর বাকি যা থাকে সব সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এবার এই 3টা ভূমি সম্পর্কে খুব সংক্ষেপে একটু জেনে নিব। প্রথমে বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমির অবস্থান কোথায়? বরেন্দ্র ভূমির অবস্থান রাজশাহী। হ্যাঁ, রাজশাহী, আমি সংক্ষেপে বলি, রাজশাহী ও রংপুর বিভাগ, অর্থাৎ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, এই অঞ্চল নিয়ে বরেন্দ্রভূমি অবস্থিত। এই বরেন্দ্রভূমির মাটির রং, আয়তন বলি একটু আগে, আয়তন বরেন্দ্রভূমির আয়তন 9,320 বর্গ কিলোমিটার। এটা পরীক্ষায় আসে, বরেন্দ্রভূমির আয়তন কত? 9,320 বর্গ কিলোমিটার জুড়ে বরেন্দ্রভূমি অবস্থিত। বরেন্দ্রভূমির মাটির রং লাল ও ধূসর, মনে রাখবেন, সব লিখছি না। আর বরেন্দ্রভূমির উচ্চতা, সমভূমি থেকে বরেন্দ্রভূমির উচ্চতা 6 থেকে 12 মিটার পর্যন্ত, কোথাও 6 মিটার, কোথাও 12 মিটার। তবে দিনাজপুর জেলার উচ্চতা সবচেয়ে বেশি, দিনাজপুরের উচ্চতা 37.5, 37.5 মিটার। এটাও পরীক্ষা আসে, দিনাজপুরের উচ্চতা কত। আমি কি বুঝাতে পারলাম? বরেন্দ্রভূমি রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল নিয়ে গঠিত। এর আয়তন 9,320 বর্গ কিলোমিটার আর গড় উচ্চতা 6 থেকে 12 মিটার। ঠিক একইভাবে আমি যদি বলি মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালের গড়, মধুপুর ও ভাওয়ালের গড় কোথায়? মধুপুর হচ্ছে টাঙ্গাইল, আর ভাওয়াল হচ্ছে গাজীপুরে। ভাওয়াল কোথায়? গাজীপুর। ঠিক আছে, এর আয়তন, মধুপুর ও ভাওয়ালের গড়ের একসাথে আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার। হ্যাঁ, 4,103 বর্গ কিলোমিটার। মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন 4,103 বর্গ কিলোমিটার, আর সমভূমি থেকে এর গড় উচ্চতা 21 মিটার। উচ্চতা কত? উচ্চতা 21 মিটার। নেক্সট, ময়নামতি বা লালিমাই পাহাড়। হ্যাঁ, ময়নামতি বলি আমি, ময়নামতি কোথায়? কুমিল্লায়। এর আয়তন আমি যদি ভুল না করে থাকি তাহলে 34 বা 44 বর্গ কিলোমিটার। হ্যাঁ, 34 বা 44, আমি এটা লিখছি না, একটু বই থেকে দেখে নেবেন। আয়তন হচ্ছে 34 বা 44 বর্গ কিলোমিটার এবং এর উচ্চতা
35 থেকে 45 মিটার হয়ে থাকে। তাহলে আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে এই জায়গা। আমি জাস্ট আপনাকে এই 3টা জায়গার একটু প্রাথমিক বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। আমি যে তথ্যগুলো দিলাম এই তথ্যর বাইরে সাধারণত এখান থেকে আর প্রশ্ন আসে না। যাই সামনে আগাই। এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের পাহাড়। আমি কিন্তু আপনাকে বাংলাদেশের সামগ্রিক একটা পরিচয় দিচ্ছি আজকের ক্লাসে। বাংলাদেশের পাহাড় সম্পর্কে একটি ভালো ধারণা আপনাকে রাখতে হবে। জাস্ট এই কয়েকটা পাহাড় পড়ে রাখবেন, সকল চাকরির পরীক্ষায় এখান থেকেই কমন পাবেন। দেখেন পাহাড়ের নাম গারো পাহাড়। গারো পাহাড়ের অবস্থান কোথায়? ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এই অঞ্চল নিয়ে, ঠিক আছে, যাকে আমরা বলি বৃহত্তর ময়মনসিংহ। এই গারো পাহাড়ের বিশেষত্ব কি? বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়, সবচেয়ে উঁচু কিন্তু নয়, বড়, সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। গারো উপজাতিরা এই গারো পাহাড়ের পাদদেশে বসবাস করে। হিমছড়ি কক্সবাজারে অবস্থিত। এই হিমছড়ি পাহাড়ে শীতল পানির ঝর্ণা আছে। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডতে অবস্থিত। হিন্দুদের তীর্থস্থান এবং গরম পানির ঝর্ণা আছে এই সীতাকুণ্ডতে। চিম্বুক পাহাড় বান্দরবানে অবস্থিত। বাংলার দার্জিলিং বলা হয় এই চিম্বুক পাহাড়কে। এছাড়া একে পাহাড়ের রানী এবং কালা পাহাড় এই 3 নামে ডাকা হয়। ভালো করে খেয়াল করি, চিম্বুক পাহাড় বান্দরবানে অবস্থিত, বাংলার দার্জিলিং বলা হয়, তাকে পাহাড়ের রানী বলা হয়, তাকে কালা পাহাড়ও বলা হয়। এটার অবস্থান কোথায়? বান্দরবানে। এই কয়েকটা প্রশ্ন এখান থেকে আসবে। কুলাউড়া মৌলভীবাজারে অবস্থিত। ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। ইউরেনিয়াম, যেটা নিয়ে বিশ্বে এত যুদ্ধ এত সংঘাত হচ্ছে, সেই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে কুলাউড়া পাহাড়ে। লালমাই পাহাড় একটু আগেই বলেছি, ময়নামতি যেটা ওটাই লালিমাই পাহাড় বা লালমাই পাহাড়। এটা কুমিল্লা অবস্থিত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে এতে। আলু টিলা খাগড়াছড়িতে অবস্থিত এবং খাগড়াছড়ির উঁচু পাহাড় জুম চাষ হয় এই পাহাড়ে। এছাড়া আরো অনেক পাহাড়ে জুম চাষ হয়। তো এইখানকার স্পেশালিটি কি? এখানকার স্পেশালিটি হচ্ছে এখানে যে পাহাড়গুলো আছে এবং তাদের অবস্থান এবং স্পেশালিটি যে জিনিসটা আছে, বৈশিষ্ট্য বা বিশেষ তথ্য, এই জায়গা থেকে অনেক প্রশ্ন হতে দেখা যায়। তাহলে বাংলাদেশের পাহাড় সম্পর্কে ছোট্ট একটা ধারণা নিশ্চয়ই আপনার তৈরি হয়েছে। এরপর আমরা বাংলাদেশের পর্বত সম্পর্কে জানবো। পাহাড় আর পর্বত এক জিনিস নয়, সেটা একটু আগে দেখে আসি। পাহাড় আর পর্বত, পাহাড় ভার্সেস পর্বত। পাহাড় আর পর্বত, আর সাথে আরেকটা জিনিস বলি, টিলা। টিলাও আছে, ঠিক আছে। টিলা, পাহাড়, পর্বত, এগুলো কাকে বলে? 3টা সিম্বল আঁকি। এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এটার নাম হচ্ছে টিলা। এর উচ্চতা সর্বোচ্চ 30 মিটার। এর উচ্চতা কত? 30 মিটার। সাধারণত 30 মিটার বা তার কম উচ্চতা সম্পন্ন উঁচু ভূমিকে বলা হয় টিলা। এবার 30 মিটার থেকে 600 মিটার, মানে এইটা ছিল এবার 30 মিটার, মানে 30 মিটারের উঁচু কিন্তু 600 মিটারের নিচু। 30 মিটার থেকে উঁচু কিন্তু 600 মিটার থেকে নিচু, এই উঁচু ভূমিকে বলা হয় পাহাড়। আর 600 মিটার থেকে শুরু করে 600 মিটার প্লাস, 600 মিটার প্লাস মানে 600 মিটার থেকে শুরু করে হাজার হাজার মিটার হতে পারে, এরকম উঁচু ভূমিকে বা শিলাখণ্ডকে বলা হয় পর্বত। এটা ইউনিভার্সাল সংজ্ঞা নয়, এটা অধিকাংশ ভূগোলবিদের মতে। হ্যাঁ, আপনি যদি বলেন স্যার অন্য জায়গায় অন্য একটা ফিগার দেখেছি, দেখতেই পারেন, কোনো সমস্যা নেই। আমি আগেই বলেছি এটা ইউনিভার্সাল কোনো সংজ্ঞা নয়। তবে অধিকাংশ ভূগোলবিদ মনে করেন ভূমি থেকে 30 মিটার পর্যন্ত উঁচু যে ভূমি তাকে বলা হবে টিলা। ভূমি থেকে সর্বোচ্চ 600 মিটার উঁচু ভূমিকে বলা হবে পাহাড়। ভূমি থেকে 600 মিটারের বেশি উঁচু ভূমিকে বলা হবে পর্বত। তো বাংলাদেশের পাহাড় তো দেখলাম, এবার তাহলে পর্বতটা দেখি। তাজিং ডং পর্বত। তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। পর্বতের মাথাকে বলা হয় পর্বতের শৃঙ্গ। এটি হচ্ছে তাজিং ডং। এটির আরেকটি নাম হচ্ছে বিজয়। এটির অবস্থান বান্দরবনের রুমায়, বান্দরবন জেলার রুমা উপজেলায়, ঠিক আছে। এর উচ্চতা কত? 1231 মিটার। দেখেন আমি বলেছিলাম 600 মিটারের চেয়ে বেশি উঁচু হলে তাকে পর্বত বলা হয়,
আমাদের তাজিংডং বা বিজয়ের উচ্চতা হচ্ছে 1231 মিটার, তার মানে অবশ্যই এটি একটি পর্বত। অনেকেই বলে বাংলাদেশে কি পর্বত আছে, পর্বত তো খালি হিমালয়। না, বাংলাদেশেও পর্বত আছে, এই যে পর্বত তাজিংডং বিজয়। আচ্ছা, এই যে আমি পাশে একটা সুন্দর ছবি রেখেছি, অনেকে হয়তো ঘুরতে গিয়েছেন সেখানে। পরেরটা দেখি কি পর্বত আছে, কিওক্রাডং। কিওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ঠিক আছে, মাঝে মাঝে এই দুইটা নিয়ে মানে কনফ্লিক্ট হয় যে কিওক্রাডং বেশি উঁচু নাকি তাজিংডং বেশি উঁচু। দেখেন উচ্চতার পার্থক্য মাত্র 1 মিটার। এটা পড়েছিলাম 1231 মিটার, আর এটা হচ্ছে 1230 মিটার, মানে 1 মিটার। এটা ভুল হতেই পারে মাপতে গিয়ে। তো যাই হোক, যেটা বহুল প্রচলিত আমরা জানি কিওক্রাডং এটা হচ্ছে ছোট একটু, আর তাজিংডং বড়। এরও অবস্থান বান্দরবনের রুমা উপজেলায়। পরেরটাতে যাই, চিম্বুক পাহাড়। একটু আগে চিম্বুক পাহাড় সম্পর্কে একটু তথ্য জেনেছি। চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পাহাড়। এটাকে পাহাড়ের রানী বা বাংলার দার্জিলিং বলা হয়। এটার অবস্থান থানচি, বান্দরবানের থানচিতে। আর এর উচ্চতা পরীক্ষায় আসবে না, তারপর আমি লিখে রেখেছি 2500 মিটার, 2500 ফুট উঁচু। আর চিম্বুক পাহাড়ের পাদদেশে মারমা উপজাতিরা বসবাস করে। কেন এই কথাগুলো বলছি, যারা সাধারণ জ্ঞান প্রথম শুরু করেছেন তাদের বলছি। কেন এগুলো বলছে, এগুলোর ফায়দা কি? কারণ প্রশ্ন আসবে, আপনাকে জিজ্ঞেস করবে চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পাহাড়ের নাম কি। আপনাকে জিজ্ঞেস করবে মারমা উপজাতি কোথায় বসবাস করে। আপনাকে জিজ্ঞেস করবে যে বাংলার দার্জিলিং বলা হয় কোন পাহাড়কে। ঠিক আছে, তো এই জন্যে বলছি এগুলো জানতে হবে। পরেরটাতে যাই, গারো পাহাড়। একটু আগে গারো পাহাড়ের কথা বলেছি, বৃহত্তর ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, হ্যাঁ নেত্রকোনা, এই অঞ্চল নিয়ে গারো পাহাড় অবস্থিত। এছাড়া এর অধিকাংশ আছে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যে। ঠিক আছে, আর এর আয়তন 8000 বর্গ কিলোমিটার। আর এই পাহাড়ের পাদদেশে গারো উপজাতি বসবাস করে। ঠিক আছে, ভালো করেই কয়েকটা তথ্য মনে রাখতে হবে। বাংলাদেশের উপত্যকা বা ভ্যালি, যাকে ভ্যালি বলা হয় ইংরেজিতে, তাকেই বাংলায় বলা হয় উপত্যকা। বাংলাদেশের এই উপত্যকাগুলো সম্পর্কেও খুবই স্বচ্ছ ধারণা রাখতে হবে। উপত্যকা আর ভ্যালির কি মনে রাখবেন, জাস্ট অবস্থান, কোথায় অবস্থিত, এতটুকু মনে রাখলে চলবে। আমরা আমি কয়েকটা ভ্যালির নাম রেখেছি যেগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে। আমি চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে সিওরিটি দিয়ে বলছি, এখানে যে 2, 4, 5টি উপত্যকা বা ভ্যালি আছে, এর বাইরে আপনার চাকরির পরীক্ষায় আর কোনো ভ্যালি উপত্যকা আসবে না। তাহলে 5টি ভ্যালির কোথায় অবস্থিত জানতে হবে না? জানতে হবে। সাঙ্গু ভ্যালি অনেকেই জানেন, চিনেন, ঘুরতে গিয়েছে, চট্টগ্রামে অবস্থিত। হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। ভেঙ্গি ভ্যালি অবস্থিত রাঙামাটিতে। বালিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত। আর নাপিতখালী ভ্যালি এটা কক্সবাজারে অবস্থিত। এর মধ্যে সবচেয়ে বেশি আসে কোনটি? আমি একটু আপনাকে স্টার মার্ক করে দিতে চাই, সবচেয়ে বেশি আসে যেগুলো। হ্যাঁ, সবচেয়ে বেশি আসে হচ্ছে ভেঙ্গি ভ্যালি, এটাকে আমি 3 স্টার দিলাম। বালিশিরা ভ্যালি 2 স্টার দিলাম। নাবিদখালী ভ্যালি 2 স্টার। হালদা ভ্যালিও 2 স্টার। সাঙ্গু ভ্যালিকে 3 স্টার দিই। ঠিক আছে, এই 5টার মধ্যে আমি একটু শর্ট করে দিলাম। সো অবশ্যই মনে রাখতে হবে আপনাকে কোন ভ্যালি কোথায় অবস্থিত। ঠিক আছে, সামনে যাই, বাংলাদেশের ঝর্ণা। বাংলাদেশ কিন্তু ঝর্ণা আছে, ঝর্ণা আর জলপ্রপাত আলাদা, সেটি একটু পরে বলছি। তো ঝর্ণাগুলোর অবস্থান, একটু আগেও হিমছড়ির নাম বলেছি, হিমছড়ি এটা শীতল পানির ঝর্ণা। যারা হিমছড়ি ঘুরতে গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন, হিমছড়ি ঝর্ণার পানি হাতে শরীরে স্পর্শ করলে শীতলতার অনুভব হবে। আর সীতাকুণ্ড পাহাড়ের যে ঝর্ণা আছে সেটা উষ্ণ গরম পানির ঝর্ণা। এই কোনটা উষ্ণ আর কোনটা শীতল এটা মনে রাখতে অনেক ঝামেলা হয়। একটু সহজে টেকনিকটা বলি। হিমছড়ি, হিম শব্দের অর্থ হচ্ছে শীতল। হিম অর্থ কি? শীতল। হিম অর্থ কি? শীতল। তো হিমছড়িতে কি পানি হবে? শীতল পানি হবে। আর সীতাকুণ্ডু মানে সীতাকে সীতাকে পোড়ানোর জায়গা,
সীতা কুণ্ড মানে কি? সীতা রামের স্ত্রী ছিল না সীতা, মনে আছে? জানেন রামের স্ত্রী সীতাকে পোড়ানোর যে জায়গা সেটার নাম হচ্ছে সীতাকুণ্ড। মানে আমি বলছি না যে ওখানেই পোড়ানো হয়েছিল, বাট ওই জায়গাটার নাম এরকম। তো যেখানে পোড়ানো হয়েছিল, পোড়ানোর জায়গা মানে কি? চুলা। তো চুলাতে কি হয়? গরম হয় না ঠান্ডা হয়? গরম হয়। তো চুলার পানি কি হবে? গরম পানি হবে। মনে রাখতে পারবেন? হিম মানে শীতল, এই হিমছড়িতে শীতল পানি পাওয়া যাবে। আর সীতাকুণ্ড মানে সীতাকে পোড়ানোর জায়গা মানে চুলা, এখানে উত্তপ্ত বা গরম পানি হবে, মনে রাখবেন। আর কথা বলবো না। নাফাখুম রেমাঙ্ক্রি বান্দরবানে অবস্থিত, শুভলং বরকল রাঙামাটিতে অবস্থিত, শৈলপ্রপাত রুমা বান্দরবন, আর রিশাং এটা রাঙামাটিতে অবস্থিত। সরি, এটা রাঙামাটি আর খাগড়াছড়ি দুটাই হয়ে গেছে, এটা খাগড়াছড়িতে অবস্থিত, ঠিক আছে। রিশাং। তো এটা খুব বেশি পরীক্ষায় আসে না, আপনি জাস্ট এই চারটা মনে রাখবেন। হ্যাঁ, এই চারটা মনে রাখলেই হবে। এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এমনি জাস্ট জানার জন্য রেখেছিলাম, এগুলো পড়তে হবে না, এই চারটা পড়লেই হবে। পরের স্লাইডে যাই আমরা। জলপ্রপাত। একটু আগে আমরা কি দেখলাম? ঝর্ণা। এবার দেখছি জলপ্রপাত। যেমনি পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য আছে, ঠিক একইভাবে ঝর্ণা আর জলপ্রপাতও এক নয়। ঝর্ণা আর জলপ্রপাতের পার্থক্য হচ্ছে, মনে করেন একটা পাহাড়, এই পাহাড়ের গা ফেটে পানি বের হচ্ছে, এইটার নাম হচ্ছে ঝর্ণা। আর একটি নদী চলছে, নদী আঁকাবাঁকা হয়ে চলতে চলতে হুট করে খাড়া হয়ে নেমে এসেছে, পানি হুট করে খাড়া হয়ে নেমে গেছে, এটার নাম হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফলস। আমি কি বোঝাতে পারলাম? পাহাড়ের গা বেয়ে, পাহাড়ের গা চিরে পানি বের হয়, যেটা অল্প পরিমাণে পানি বের হয়, এর নাম ঝর্ণা, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি। আর একটা নদী চলমান অবস্থায় যাইতে যাইতে হুট করে শিলার খাড়া ঢাল বেয়ে যদি নিচের দিকে নামা শুরু করে, তাহলে তাকে বলা হয় জলপ্রপাত বা ওয়াটার ফলস। তো বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতের নাম হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত, যেটি মৌলভীবাজারের বড়লেখাতে অবস্থিত এবং এর উচ্চতা 162 ফুট। এই তিনটা তথ্যই জানেন। কোথায় এটা, মানে বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি, মাধবকুণ্ড কোথায় অবস্থিত, এর উচ্চতা কত, জাস্ট তিনটা তথ্য জানবেন তাহলেই হবে। পরের প্রশ্ন, বাংলাদেশের লেক বা হ্রদ। যাহা লেক, ইংরেজিতে যাহা লেক, বাংলায় তাহাকে বলা হয় হ্রদ। এটার উচ্চারণ কিন্তু ভাই হ্রদ, হদ না, ঠিক আছে। হৃদয়, হৃদয় না। আপনারা অনেকে মানে হয়ে রফালার উচ্চারণ জানেন না, ঠিক আছে। বাংলার স্যার বাংলা ক্লাসে এটা বলবেন, আমি তাও একটু বলে দিই। হৃদয়, হৃদয় না। তুমি আমার হৃদয়ে মাঝে আছো, ব্যাপারটা এরকম না, তুমি আমার হৃদয়ে আছো। র দিয়ে উচ্চারণ যা ছিল তাই, হৃদয়, হ্রদ, নট হ্রদ, ঠিক আছে, এরকম করে বলবেন না। যাই হোক, তো বাংলাদেশের লেক বা হ্রদ কয়েকটা আছে, তার মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বগা লেক। বগা লেক যেন কোথায়? রুমা উপজেলা, বান্দরবানের রুমা উপজেলা অবস্থিত। আর এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক লেক। একমাত্র প্রাকৃতিক লেক মানে এই লেক কেউ খনন করেনি, খুঁড়েনি। হাতির ঝিল কেউ হয়তো খুঁড়েছে, তারপরে গুলশান লেক কেউ হয়তো খুঁড়েছে, হ্যাঁ, কিন্তু এই বগা লেক এটা কেউ খনন করেনি, এটা ন্যাচারালি তৈরি হয়েছে। আর এই লেকের আরেকটা নাম হচ্ছে বগাকাইন। স্থানীয় লোকাল লোকজন একে বগাকাইন বলে ডাকে। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে বগা লেকের আরেকটি নাম কি, অথবা স্থানীয়ভাবে বগা লেক কি নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক লেকের নাম কি, এভাবে জিজ্ঞেস করবে। এবং অবস্থান তো অবশ্যই জানতে হবে, বান্দরবান, বান্দরবানের রুমায়। পরেরটা দেখি ফয়েজ লেক। যারা চট্টগ্রামে গিয়েছেন, যারা চট্টগ্রামে বাস করেন, তারা ফয়েজ লেক সম্পর্কে খুব ভালো জানেন। কাপ্তাই হ্রদ বা কাপ্তাই জলবিদ্যুৎ, না কাপ্তাই জলবিদ্যুতের সঙ্গে এর সম্পর্ক নেই। সালটা ছিল 1924। ব্রিটিশ একজন ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে ফয়, এই ফয় নামক লোক 1924 সালে চট্টগ্রামে একটি লেক খনন করেন, একটি লেক প্রতিষ্ঠা করেন। এই ইঞ্জিনিয়ারের নাম অনুসারে এই লেকের নাম হচ্ছে ফয়েজ লেক, ঠিক আছে। এটা চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত। আর এই কয়েকটা তথ্য জানলেই হবে। চট্টগ্রামের বাটালি পাহাড় এই ফয়েজ লেকের পাশে অবস্থিত। জাস্ট এখানে আপনাকে জানতে হবে ফয়েজ লেক কোথায়, ফয়েজ লেক কত সালে খনন করা হয়েছিল, হ্যাঁ, এতটুকু জানলেই চলবে। পরেরটা জানি, কাপ্তাই হ্রদ বা কাপ্তাই লেক। কাপ্তাই লেকের জন্ম হয়েছিল 1962 সালে। আপনারা নিশ্চয়ই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের নাম শুনেছেন।
বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1962 সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছিল, তার ফলে উজানে মনে করেন নদী যাচ্ছে, এই যে কাপ্তাই কর্ণফুলী নদী প্রবাহিত হচ্ছে এইদিকে, এইবার মাঝখানে বাঁধ দিয়ে দিলাম, এই মাঝখানে বাঁধ দিয়ে দিলাম যেন এখানকার পানি অনেক গতিতে পড়ে এবং আমার বিদ্যুৎ উৎপাদন হয়, টারবাইন ঘোরার ফলে বিদ্যুৎ উৎপাদন হয়। এবার হলো কি, এই পাশে তো বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে পানি সম্পূর্ণরূপে নিচের দিকে যাইতে পারছে না, সো পানি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লো, প্লাবিত হয়ে গেল। এভাবে আশেপাশের কর্ণফুলী নদীর আশেপাশের এলাকা কৃত্রিমভাবে প্লাবিত হয়ে যে লেকের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ। ঠিক আছে, এটির আয়তন 1722 বর্গ কিলোমিটার। এটি রাঙামাটিতে অবস্থিত। দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর এই বাঁধে অবস্থিত। আমি কি বোঝাতে পারলাম? কর্ণফুলী নদী প্রবাহিত হচ্ছিল স্বাধীনভাবে। 1962 সালে পাকিস্তান সরকার মনে করলো যে এখানে একটা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করব আমরা, সিদ্ধান্ত নিল, বাঁধ দিল। বাঁধের ফলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র তো তৈরি হলো, কিন্তু পেছনে পানি জমা হয়ে এলাকায়, পাশের এলাকায় প্লাবিত হয়ে কাপ্তাই হ্রদের সৃষ্টি হলো, ফসলের জমি প্লাবিত হয়ে। পরের স্লাইডে যাই, বাংলাদেশের সমুদ্র সৈকত। বাংলাদেশে সমুদ্র সৈকত সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। সো ইম্পর্টেন্ট কয়েকটা সমুদ্র সৈকত সম্পর্কে আপনাকে জানতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। সবাই জানি আমরা কক্সবাজারের সমুদ্র সৈকত পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। পৃথিবীর আর কোথাও এত দীর্ঘ 120 কিলোমিটার একটানা দৈর্ঘ্য সমুদ্র সৈকত নেই যেখানে মানুষ হেঁটে বেড়াতে পারে, নামতে পারে। ঠিক আছে, সো কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কক্সবাজার সমুদ্র সৈকত। এর অপর নাম পালকিং বা ফালকিং। পরীক্ষা জিজ্ঞেস করবে কক্সবাজার সমুদ্র সৈকতের আরেকটি নাম কি। আচ্ছা, গুরুত্বপূর্ণ পয়েন্ট, লাবণী, হিমছড়ি, ইনানি, এগুলো আপনারা অনেকেই বেড়াতে যান। ইনানি বিচ সোনালী বালু এবং পরিষ্কার পানির জন্য বিখ্যাত। সো কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কে এতটুকু জানলে চলবে। কুয়াকাটা থেকে একটু ঘুরে আসবো। কুয়াকাটার অবস্থান পটুয়াখালীর খেপুপাড়া এই অঞ্চলে। এর দৈর্ঘ্য খুবই ইম্পর্টেন্ট, কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 18 কিলোমিটার। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের জন্য তীর্থ একটা স্থান হচ্ছে এই কুয়াকাটা সমুদ্র সৈকত। বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এই কথাটা অদ্ভুত শোনায়, অনেকের মনে হতে পারে স্যার আমি তো আমার বাড়িতে বসেই সূর্যোদয়ও দেখি সূর্যাস্তও দেখি, তো কুয়াকাটাতে আবার এই প্রশ্ন তাহলে কেন লাগালেন, তাই না? ব্যাপারটা হচ্ছে কুয়াকাটার অবস্থান এমন যেখানে আপনি দাঁড়ালে, যদি সকালে আপনি ভোরে দাঁড়ান দেখবেন সমুদ্র থেকে, সমুদ্রের মনে হবে যেন সমুদ্রের পানির মধ্যে থেকে সূর্য উঠে আসছে। এবার বিকেলে আপনি গেছেন, আবার ওই সমুদ্রের পানির মধ্যেই এই পাশে সূর্য গিয়ে অস্ত যাচ্ছে। তো এইটাই আসলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের কোথায়, প্রশ্নটা হওয়ার কথা ছিল বাংলাদেশের কোথায় দাঁড়িয়ে সমুদ্রেই সূর্যোদয় এবং সমুদ্রেই সূর্যাস্ত দেখা যায়, তখন অ্যান্সারটা হতো কুয়াকাটা। তো এভাবে না বলে অস্পষ্টভাবে বলে, সো আপনার বাড়ি থেকে যতই দেখা যাক অ্যান্সার হবে কুয়াকাটা। আচ্ছা, খেয়াল করেন কুয়াকাটার একটা উপনাম আছে, সেটা হচ্ছে সাগরকন্যা। আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশের কোন সমুদ্র সৈকতকে সাগরকন্যা বলা হয়, কুয়াকাটা বা পটুয়াখালীকে। ঠিক আছে, আমরা একটু সামনে যাই। পার্কি সমুদ্র সৈকত, এটার অবস্থান চট্টগ্রামে এবং এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। জাস্ট এই দুইটা তথ্য জানলেই চলবে। পতেঙ্গা সমুদ্র সৈকত, এটা চট্টগ্রাম শহর হতে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পতেঙ্গা সমুদ্র সৈকত কোথায়, প্রশ্ন একটাই আসে। ঠিক আছে, আর একটু সামনে যাই। বাংলাদেশের দ্বীপ, বাংলাদেশে অনেকগুলো দ্বীপ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা দ্বীপ সম্পর্কে জানতে হবে। যার প্রথমটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ, সবাই নাম জানেন। সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার জেলায় অবস্থিত। টেকনাফ সমুদ্র সৈকত থেকে, সমুদ্র উপকূল থেকে 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে এই
সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি পরীক্ষায় জিজ্ঞেস করবে, অ্যান্সার দিতে হবে নারিকেল জিঞ্জিরা। প্রচুর পরিমাণে নারিকেলের গাছ আছে, এই জন্য এর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 8 বর্গ কিলোমিটার। এই দ্বীপে অলিভ টার্টল বা এক ধরনের কচ্ছপ পাওয়া যায়। সেন্ট মার্টিনের দক্ষিণ অংশের নাম হচ্ছে ছেড়া দ্বীপ। আর নাফ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র মানে কোরাল আইল্যান্ড বা হচ্ছে যে প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন কিন্তু প্রবাল দ্বীপ, প্রবালের দ্বারা গঠিত হয়েছে। তো সেন্ট মার্টিন সম্পর্কে এই তথ্যগুলো আমরা জানবো। পরে যাব নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের অবস্থান নোয়াখালীর হাতিয়ায়, এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং 91 বর্গ কিলোমিটার এর আয়তন। খুবই গুরুত্বপূর্ণ এর আয়তনটি। বাউলার চর আর দুবলার চর এর হচ্ছে পূর্ব নাম, মানে আগে নিঝুম দ্বীপের নাম ছিল বাউলার চর বা দুবলা হচ্ছে বালুয়ার চর, ঠিক আছে, দুবলার চর না। এই সেন্ট মার্টিন কি বলে যে নিঝুম দ্বীপে 1970 সালে ব্যাপক ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড় হওয়ার ফলে এই দ্বীপে যে জনশূন্য হয়ে গেছিল, এই জন্য এর নাম হয়েছিল নিঝুম দ্বীপ, ঠিক আছে। এরপরে আমরা ভোলা দ্বীপে যাব। ভোলা এটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ভোলা, বাংলাদেশে একটি দ্বীপ নিয়ে একটি জেলা, সেটি হচ্ছে ভোলা জেলা। এই ভোলা জেলা মেঘনা নদীর মোহনায় অবস্থিত, দক্ষিণ শাহবাজপুর নাম ছিল এর আগে। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এটি এবং বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা যেটি বললাম, এই হচ্ছে ভোলা। তো ভোলাকে বাংলাদেশের দ্বীপের রানী বলা হয়, দ্বীপের রানী বলা হয় ভোলাকে। ভোলা দ্বীপ সম্পর্কে এই তথ্যগুলো জানতে হবে। পরে যাই আমরা কুতুবদিয়া দ্বীপ সম্পর্কে। কুতুবদিয়া আর মহেশখালী এই দুইটি দ্বীপ একসাথে পড়বো আমরা। কুতুবদিয়াও কক্সবাজারে অবস্থিত, মহেশখালীও কক্সবাজারে অবস্থিত। কুতুবদিয়ার আয়তন 3 বর্গ কিলোমিটার। কুতুবদিয়া বাতিঘরের জন্য বিখ্যাত, মানে প্রাচীনকালে ব্রিটিশ আমলে নৌ চলাচলে, সমুদ্রে নৌ চলাচলের সুবিধার জন্য এখানে লাইট হাউস বা বাতিঘর নির্মাণ করা হয়েছিল। এই জন্য কুতুবদিয়া দ্বীপ সেই ব্রিটিশ আমল থেকেই অনেক বিখ্যাত। আর বাংলাদেশে একটি দ্বীপ আছে যে দ্বীপে পাহাড় আছে, সেটার নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। এই মহেশখালী দ্বীপে বিখ্যাত একটি স্থাপনা আছে যেটি হচ্ছে আদিনাথ মন্দির। একটু ম্যাপে দেখি, এইটার নাম হচ্ছে কুতুবদিয়া দ্বীপ, এইটা কুতুবদিয়া দ্বীপ, আর এইটা হচ্ছে মহেশখালী দ্বীপ। দুইটাই কক্সবাজারে অবস্থিত। তাহলে মেইন জিনিস এখান থেকে মনে রাখতে হবে, কুতুবদিয়া মনে রাখতে হবে কারণ কুতুবদিয়াতে বাতিঘর ছিল। আর মহেশখালী মনে রাখতে হবে, মহেশখালী দ্বীপে পাহাড় আছে। বাংলাদেশে আরো অনেক দ্বীপ আছে কিন্তু কোনো দ্বীপেই পাহাড় নেই, শুধু মহেশখালী দ্বীপেই পাহাড় আছে। আর দুটি দ্বীপেরই অবস্থান কক্সবাজার জেলায়। অনেকে হয়তো আপনারা ঘুরতে গিয়েছেন। তো আমি একেবারেই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের পরের এবং আজকের ক্লাসের শেষ দ্বীপ এটি হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশের এইখানে ভারত এবং বাংলাদেশের সীমানায় ছোট্ট একটি দ্বীপ আছে যার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দ্বীপের পূর্ব নাম ছিল পূর্বাশা বা নিউমুর। এটা ভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত আর এর আয়তন 8 বর্গ কিলোমিটার। তো এই দ্বীপটি বিখ্যাত কেন? এই দ্বীপটি বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এই দ্বীপটি যখন জেগে ওঠে তখন বাংলাদেশ এবং ভারতের সীমান্তে জেগে ওঠে। বাংলাদেশও এই দ্বীপটিকে নিজের বলে দাবি করে আর ভারতও এই দ্বীপটিকে নিজের বলে দাবি করে। অবশ্য 2010 সালে এই দ্বীপটি আবার পানির নিচে দুই দেশের গন্ডগোলের কারণে রাগ করে তলিয়ে গেছে। সো এটা নিয়ে আর গ্যাঞ্জাম নাই, ঝামেলা নাই। কিন্তু পরীক্ষা এটা আসে যে হাড়িয়াভাঙ্গা কি বলে যে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় বা এর অপর নাম কি, কোন দ্বীপ নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধ আছে, এই প্রশ্নগুলো এসে থাকে। এই স্লাইডের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ পর্যায়ে চলে এসেছি আমি। আজকে বিদায় নিব শাহিন স্যার। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।